আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গণমাধ্যম এখন যে কোনো সময়ের চেয়ে স্বাধীন, দুর্নীতিকে ধামাচাপা দেয় না সরকার, দাবি প্রধানমন্ত্রী। ডিআরইউর রজত জয়ন্তী। গণমাধ্যমের কণ্ঠরোধ করছে সরকার, তাদের ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার নির্বাচন কমিশন, মির্জা ফখরুলের অভিযোগ। দেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ, নির্দেশনা মন্ত্রিসভার। সংক্রমণ রোধে সান্ধ্যকালীন কারফিউ জারি হল স্পেনে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দায়িত্বশীলতার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তবে তা যেন হলুদ সাংবাদিকতায় পরিণত না হয়। দুর্নীতি কিংবা অন্যায় হলে সে যেই হোক ছাড় পাচ্ছে না বলেও জানান প্রধানমন্ত্রী। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউর 25তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের স্বাধীনতাকে ব্যর্থ করতে 75 পরবর্তী সরকারগুলো কাজ করেছে। সে কারণে তারা দেশের উন্নয়ন করেনি। গত 11 বছরে দারিদ্র্যের হার 40 থেকে 20% নামিয়ে আনতে সক্ষম হয়েছে সরকার। সাংবাদিকতার বিষয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নিজেকে এ পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করেন। পাকিস্তান হওয়ার পর যখন সবাই বাংলাদেশে চলে আসে তখন ইত্তেফাক বের করা হয়, সেখানেও কিন্তু বঙ্গবন্ধু ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আবার আওয়ামী লীগের জন্য আরেকটি পত্রিকা তিনি বের করেছিলেন নতুন দিন নামে, সেটাও সঙ্গেও তিনি জড়িত ছিলেন। অর্থাৎ তার পরবর্তীতে তিনি বাংলার বাণী, সাপ্তাহিক বাংলা বাণী বের করেন। সাংবাদিকতার সঙ্গে তার কিন্তু একটা সম্পর্ক ছিল। সেদিক থেকে আমি অন্তত দাবি করতে পারি, আমিও বঙ্গবন্ধু শেখ মুজিবের সন্তান হিসেবে সাংবাদিক পরিবারেরই কিন্তু একজন সদস্য। তিনি বলেন, অন্য যে কোনো সময়ের চেয়ে দেশে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে, তবে দায়িত্ববোধ থেকে কাজ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। চিন্তা, বিবেক, মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু সেই স্বাধীনতাটা ভোগ করতে গেলে সাথে সাথে অপরের প্রতি যে দায়িত্ববোধ, দেশের প্রতি যে দায়িত্ববোধ, রাষ্ট্রের প্রতি যে দায়িত্ববোধ, সে দায়িত্ববোধটাও কিন্তু থাকতে হবে। শীলতা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে আপনারা কাজ করবেন, কারণ এই রিপোর্টগুলি অনেক সহযোগিতা করে। সেক্ষেত্রে দেশ ও জনগণের সেবায় নানামুখী পদক্ষেপ নিয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন, অন্যায় বা দুর্নীতি হলে এখন ধামাচাপা দেওয়ার সুযোগ নেই। সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। কোথাও কোনো দুর্নীতি বা কোনো ধরনের অন্যায় হলে পরে আমরা কিন্তু কখনো এই চিন্তা করি না যে এটা করলে পরে এর সঙ্গে আমার দল জড়িত কিনা, বা আমার অমুক জড়িত কিনা, বা আমার কোনো পার্টির বদনাম হবে কিনা, সরকারের বদনাম হবে কিনা। আমরা কিন্তু সেই চিন্তা কখনো করি না। আমি চিন্তা করি যেখানে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, এটা নিতে যে হয় এমন যখন সময় দোষটা আমাদের উপরেই এসে পড়ে, তাহলেও আওয়ামী লীগ সরকারই বোঝায় দুর্নীতি করছে, ঘটনা তা নয়। কারণ দুর্নীতির বীজ বপন করে গেছে 75-এর পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী সরকারগুলি। জানান, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। গণমাধ্যমের উন্নয়নে তার সরকারের নেয়া নানা উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী। এদিকে রজত জয়ন্তী উপলক্ষে আলোচনা, সেমিনার সহ 3 দিনের নানা কর্মসূচি নিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, গণতন্ত্রের মুখোশ পরে দেশে একদলীয় বাকশাল ও এক ব্যক্তির শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা করতে চলেছে আওয়ামী লীগ। তিনি বলেন, নির্বাচন খেলা চলছে, নির্বাচনের নামে ত্রাস সৃষ্টি করা হচ্ছে। ক্ষমতায় টিকে থাকতে সরকার ও নির্বাচন কমিশন মিলে নির্বাচনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিএফইউজের একাংশের সভাপতি সাংবাদিক রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করতে নতুন নতুন কালাকানুন তৈরি করা হচ্ছে। সাংবাদিকরা নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছে। অবিলম্বে রুহুল আমিন গাজীর মুক্তির দাবি জানান তিনি। উপনির্বাচনে নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করে ভয়ভীতি দেখিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচন খেলা করছে,
নির্বাচনের নামে তারা আজকে যে ত্রাস সৃষ্টি করেছে, নির্বাচন কমিশন সরকার একসাথে জড়িত হবে, এই নির্বাচনকে তারা আজকে একটা তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ক্ষমতার দিকে থাকবার জন্য। যে এই সরকার, আওয়ামী লীগের সরকার, শুধুমাত্র জনগণকে বোকা বানানোর জন্য তারা এই গণতন্ত্রের মুখোশ পরে একদলীয় শাসন ব্যবস্থা, প্রকৃতপক্ষে এক ব্যক্তির শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে উল্লেখ করে অবিলম্বে পদত্যাগের দাবি জানান বিএনপির মহাসচিব। অনেক হয়েছে, এখন খুব পরিষ্কার ভাবে জানাতে চাই যে অবিলম্বে পদত্যাগ করুন, অবিলম্বে জনগণের চোখের ভাষা পড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন, অন্যথায় জনগণের উত্তাল যে ঢেউ সৃষ্টি হবে সেই ঢেউয়ে আপনারা সবাই ভেসে যাবেন। জনগণের উদ্দেশ্য বলতে চাই যে আপনারা আর নিশ্চয় থাকবেন না, আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণপরিবহন অফিস, আদালত, ব্যাংক, বিমা সবই খোলা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না কেনই বা অটো পাস দেওয়া হলো সে প্রশ্নও তোলেন তিনি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনা ভাইরাসে একদিনে আরও 23 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,803 জনে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল একদিনে মৃতদের মধ্যে পুরুষ 19 এবং 4 নারী। নতুন 11,103টি নমুনা পরীক্ষায় 1,308 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত 3,98,815 জন। নতুন 1,544 জন সহ মোট সুস্থ হয়েছে 3,15,107 জন। মৃত্যুর হার 1.46, শনাক্তের হার 11.78 এবং সুস্থতার হার 79.01%। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ করে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। মাস্ক ছাড়া ঢুকলে সেবা না দিতেও নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, হাটবাজার, শপিং মল, সামাজিক বা ধর্মীয় যে কোনো অনুষ্ঠানে অবশ্যই মাস্ক পরতে হবে। তিনি জানান, করোনার ভ্যাকসিন চীনের সিনোভ্যাকের অনুমোদন এখনও আছে। অক্সফোর্ডের ভ্যাকসিনের ব্যাপারেও অগ্রগতি আছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করে গণপরিবহনের ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। সব সরকারি বেসরকারি অফিসের বাইরে একদম বড় একটা ইসে দেওয়া থাকবে, পোস্টারের মতন, যে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না এবং মাস্ক ছাড়া কেউ এটা ব্যবহার করতে পারবে না। এবং ইসলামিক ফাউন্ডেশন আমাদের বিভিন্ন মসজিদ, দেশের সব মসজিদে অন্তত দিনে 2 বার করে নামাজের পরে প্রচার করার জন্য যে আপনার এই মাস্ক পরার রাষ্ট্রীয় আদেশ, এটা অবশ্যই মাস্ক পরতে হবে। করোনায় বিশ্বে প্রাণহানির সংখ্যা 11,58,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 4,33,00,000-এর উপরে। এদিকে করোনা সংক্রমণ রোধে আজ থেকে সান্ধ্যকালীন কারফিউ জারি হলো স্পেনে। গেল একদিনে বিভিন্ন দেশে করোনায় আরও 4,500 মানুষের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে 4 লাখের উপরে। নাজুক যুক্তরাষ্ট্রে রবিবার অন্তত 442 জন মারা গেছে। এ নিয়ে করোনা মহামারীতে সেখানে মৃতের সংখ্যা বেড়ে 2,30,500 ছাড়িয়েছে। নতুন 61,000 শনাক্ত সহ মোট আক্রান্ত 88,90,000-এর উপরে। ভারতে নতুন 463 জন সহ মোট প্রাণহানি 1,19,000 ছাড়িয়েছে। আরও 45,000 শনাক্ত সহ মোট আক্রান্ত 79 লাখেরও বেশি। এদিনও ইউরোপে 2 লাখেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। ফ্রান্সেই শনাক্তের সংখ্যা 52,000-এর উপরে, মারা গেছে 116 জন। স্পেনে শুরু হওয়া রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ আগামী 15 দিন জারি থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার। তবে তা আগামী 6 মাস পর্যন্ত স্থায়ী করতে পার্লামেন্টে প্রস্তাব করবেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। নারী নির্যাতনকারীদের জন্য আওয়ামী লীগের দরজা চিরদিনের মতো বন্ধ মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নোয়াখালীর বসুরহাট ও কবিরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময়ের সময়
তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, দলীয় পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না। অপরাধীর পরিচয় তারা অপরাধী। গুজবে বিভ্রান্ত হয়ে কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট ফেসবুকে না দেওয়ার আহ্বান জানান তিনি। নোয়াখালীতে বিভিন্ন উন্নয়নের কাজ চলমান আছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখনও যেসব কাজ বাকি আছে বর্তমান সরকারের আমলেই তা শেষ করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য সবকিছু করার আশ্বাসও দেন ওবায়দুল কাদের। ধর্ষণ, নারী নির্যাতনের সঙ্গে আমার এলাকার যদি আমার পার্টির পরিচয়ে কেউ জড়িত হয়, তার জন্য আওয়ামী লীগ থেকে তাকে শুধু বের করা হবে না, আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। আর সনাতন ধর্মাবলম্বীদের নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পৌর এলাকা থেকে ছাত্রলীগ নেতা সুমনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার চৌমুহনীতে বসতঘরের দরজা ভেঙে অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরীকে নির্যাতন করে ছাত্রলীগ নেতা সুমন। এ ঘটনায় শনিবার রাতে বেগমগঞ্জ থানায় মামলা করেন নির্যাতিতার বাবা। পরে অভিযুক্ত সুমনকে গ্রেফতার করে পুলিশ। আজ সনাতন ধর্মাবলম্বীদের দেবী বিসর্জন। দুর্গাপূজার মহানবমীতে রবিবার সকালে বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। করোনা মহামারী থেকে মুক্তি লাভ, পারিবারিক শান্তির প্রত্যাশায় দেবীর কাছে প্রার্থনা করেন ভক্তরা। দুর্গাপূজার মহাদশমীর দিনটি মূলত বিসর্জনের পর্ব, যে কারণে মহানবমীকেই দুর্গাপূজার শেষ দিন হিসেবে বিবেচনা করা হয়। নবমীর রাতে উৎসবের শেষ হয় এদিন রাতে মণ্ডপে মণ্ডপে বিদায়ের ঘণ্টা বাজে। সকালে বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় নবমীর আনুষ্ঠানিকতা। এরপর পুষ্পাঞ্জলি, তারপর পুরোহিতের নেতৃত্বে সম্মিলিত মন্ত্রপাঠ। পরে ভক্তদের সাথে নিয়ে সমস্ত মানবজাতির কল্যাণে প্রার্থনা করেন পুরোহিত। আকুল আবেদন, মা যেন এই করোনার বিভীষণ থেকে আমাদের দেশ ও জাতি তথা পৃথিবীর সকলকে মা রক্ষা করেন। আমাদের ফ্যামিলি, আমাদের আশেপাশে যারা আত্মীয় স্বজন যারা আছেন, সবাই যেন রোগ মুক্তি হয় এবং স্বাবলম্বী হয়, পৃথিবী শান্তি লাভ করুক, এইটাই মায়ের কাছে মূল প্রার্থনা। এবারের দুর্গাপূজা এসেছে বিশেষ একটি পরিস্থিতির মধ্যে, যখন পুরো পৃথিবী করোনার থাবায় বিপর্যস্ত, যে কারণে উৎসবের অনেক কিছু সীমিত করতে হয়েছে। অধিক লোক সমাগম নিষেধ করা হয়েছে। এই পরিস্থিতি যেন কেটে যায় সেই প্রার্থনা করেছেন ভক্তরা। স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। পূর্ণভাবে যেন পুজোটা হয়। এবার শুধু আমরা আরাধনা করছি পৃথিবীকে মা যেন মঙ্গল করে দেখ। কোভিড-19 থেকে এইভাবে আমরা যাতে নিরসন হতে পারি এবং যাতে আবার সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারি। সোমবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গাপুজো। করোনার কারণে বিজয়া দশমীর শোভাযাত্রাও নিষিদ্ধ করা হয়েছে এবার। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। সিলেটে সিটি মেয়র আরিফুল হকের আশ্বাসে অনশন ভেঙেছেন পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের মা সালমা বেগম। হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবর সহ জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে রবিবার সকালে তিনি আমরণ অনশন শুরু করেন। এদিকে রায়হান হত্যা মামলায় কনস্টেবল টিটু চন্দ্র দাসকে আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবর সহ জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে রবিবার সকালে আমরণ অনশন শুরু করেন নিহতের মা সালমা বেগম। সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে তার সাথে যোগ দেন স্থানীয়রাও। ঘটনার 2 সপ্তাহ পার হলেও প্রধান অভিযুক্ত আকবর হোসেন ভূঁইয়া গ্রেফতার না হওয়ায় এ অনশন কর্মসূচি করেন তারা। এক পর্যায়ে সালমা বেগম অসুস্থ হয়ে পড়েন। এ খবরে ছুটে যান সিলেট সিটি মেয়র। আশ্বাস দেন দোষীদের বিচার নিশ্চিতে প্রশাসনের দ্বারস্থ হবেন তিনিও। পরে সালমা বেগমের অনশন ভাঙান তিনি। এদিকে রায়হান হত্যা মামলায় কনস্টেবল টিটু চন্দ্র দাসকে আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে 20 অক্টোবর তাকে 5 দিনের রিমান্ডে নেয় পুলিশ। আবারও তার 5 দিনের রিমান্ডের আবেদন করি। বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা জিজ্ঞাসাবাদ করব তাকে আমাদের পুলিশ হেফাজতে। গত 11 অক্টোবর পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে রায়হানকে হত্যার অভিযোগে মামলা করেন তার স্ত্রী। পরে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ 3 কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়াউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতে দুটি মামলা হয়েছে। অধ্যাপক জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা দুটি হয়েছে মুসলিমদের আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফেজ শুদ্ধ উচ্চারণকে জঙ্গিবাদের সাথে তুলনা করায়। রবিবার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসামস জগলুল হোসেনের আদালতে মাসিক আল বাইয়ানাত ও দৈনিক আল ইহসানের সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম একটি এবং আইনজীবী ইমরুল হাসান আরেকটি মামলা করেন। এর আগে বৃহস্পতিবার তাকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে মোহাম্মদ মাহবুব আলমের পক্ষে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। মামলার অভিযোগে বলা হয়, সম্প্রতি একটি টক শোতে মুসলিমদের শুদ্ধ উচ্চারণে আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফেজ বলাকে গর্হিত, নিন্দনীয়, জঘন্য ব্যাখ্যা করেন অধ্যাপক জিয়াউর রহমান। এসবকে জঙ্গিবাদের লক্ষণ বলেও মন্তব্য করেন তিনি। গাজীপুরে কালিয়াকৈরে ও পুবাইল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ২০ ঘণ্টা পর গাজীপুর কালিয়াকৈরের জেসমিন নামে একজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার শফিপুর ইউনিয়ন ভূমি অফিসের পেছনের জঙ্গল থেকে লাশটি পাওয়া যায়। নিহতের স্বজনরা জানায়, শনিবার রাতে তাকে বাড়ি থেকে মোবাইলে ডেকে নিয়ে হত্যার পর জঙ্গলে ফেলে রাখে দুর্বৃত্তরা। তালাকপ্রাপ্ত জেসমিনের ২ বছরের একটি মেয়ে আছে। এদিকে গাজীপুর পুবাইলে একটি ঝিলের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের নাম তোফাজ্জল, পেশায় দিনমজুর বলে জানায় পুলিশ। ঢাকার আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় মিনি ক্যাসিনো থেকে ২১ জুয়ারিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে তাদের গ্রেফতারের সময় উদ্ধার করা হয় ইয়াবা ও বিয়ার। রবিবার সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা জানান, মিনি ক্যাসিনো বোর্ডটিও জব্দ করা হয়েছে। প্রতিদিন ১০ থেকে ১৫ লাখ টাকার জুয়া খেলা হতো বলে জানায় তারা। ১.৫ বছর ধরে একটি চক্র ক্যারাম খেলার আড়ালে মিনি ক্যাসিনো বসিয়ে অবৈধ ব্যবসা করে আসছিল। ঘটনার সাথে জড়িত অন্তত ৩ জনকে গ্রেফতারে তৎপর রয়েছে র্যাব। গ্রেফতারকৃতরা সবাই নিম্ন আয়ের মানুষ। এবার আন্তর্জাতিক সংবাদ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকে বৈধতা দেওয়ার অভিযোগে ফ্রান্স ও তুরস্কের প্রেসিডেন্টের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়েছে। দেশে ডেকে নেওয়া হয়েছে তুরস্কে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে। ফ্রান্সের সরকারি মুখপাত্র জানিয়েছে, তুরস্ক থেকে তলব করা রাষ্ট্রদূতের সাথে আলোচনা করবেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ প্রসঙ্গে বলা হয়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের মন্তব্যটি চরম আপত্তিকর ও অগ্রহণযোগ্য। তুরস্কের প্রেসিডেন্ট প্রতিবাদের কৌশল পরিবর্তন না করলে বিপজ্জনক পরিস্থিতির সতর্ক বার্তাও দেওয়া হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ চিত্রাঙ্কন ও পত্রিকায় ছাপানোর ঘটনাকে ফ্রান্সের প্রেসিডেন্ট বাক স্বাধীনতা হিসেবে সাফাই দিলে চরম প্রতিক্রিয়া দেন এরদোগান। জনসভায় বলেন, ম্যাক্রোর মানসিক চিকিৎসা প্রয়োজন। তার দাবি, ধর্মীয় স্বাধীনতার মানে বোঝেন না ম্যাক্রো। এর আগে শার্লি হেবদো পত্রিকার প্রকাশিত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র স্কুল কক্ষে দেখিয়ে আলোচনা করায় ১৬ অক্টোবর ফ্রান্সে এক শিক্ষকের উপর হামলা ও শিরচ্ছেদ করা হয়। পরে প্রেসিডেন্ট ম্যাক্রোর নীরব সম্মতিতেই বিভিন্ন সরকারি অফিসের বাইরে ঝোলানো হয় বিতর্কিত ওই ব্যঙ্গচিত্রের ব্যানার। এবার ক্লেমন খেলার সংবাদ। বিসিবি প্রেসিডেন্টস কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদুল্লাহ একাদশ। ফাইনালে নাজমুল একাদশকে ৭ উইকেটে হারিয়েছে তারা। নাজমুলদের দেয়া ১৭৪ রানের টার্গেটে ৩ উইকেট হারিয়ে টপকে যায় মাহমুদুল্লাহরা। এদিকে নভেম্বরে বিসিবির টি-20 টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান, নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল। মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নাজমুল একাদশ। রুবেল হোসেন, সুমন খানদের পেস ঝড়ে এলোমেলো নাজমুল মুশফিকরা। সাজঘরে ফেরার মিছিলে সামিল সাইফ, সৌম্য, আফিফরা। ব্যর্থ দলের মূলস্তম্ভ মুশফিক। অধিনায়ক শান্তর ৩৩ আর ইরফান শুকুরের ৭৫ রানে মান রক্ষা। নাজমুল একাদশ অল আউট ১৭৩ রানে। সুমন খানের শিকার ৫ উইকেট। ফাইনালে ২ উইকেট সহ মোট ১২ উইকেট নিয়ে সাইফুদ্দিনের পাশে টুর্নামেন্ট সর্বোচ্চ উইকেট শিকারী রুবেল। জবাব দিতে নেমে দ্রুত উইকেট হারিয়েছে মাহমুদুল্লাহ একাদশও। তবে আগের ম্যাচগুলোয় ব্যর্থ লিটন জ্বলে উঠলেন ফাইনালে। লিটন দাসের ৬৮-র সাথে ইমরুল কায়েসের অপরাজিত ৫৩ রানে জয় ধরা দিয়েছে সহজেই। সাথে অধিনায়ক মাহমুদুল্লাহর ১১ বলে অপরাজিত ২৩ রানের ক্যামিও ইনিংস। ৭ উইকেটের জয়ে চ্যাম্পিয়ন মাহমুদুল্লাহ একাদশ। কে জিতলো আর কে হারলো
তার চাইতেও বড় কথা, মাঠে খেলা ফিরেছে, সেখানেই স্বস্তি বিসিবি সভাপতির। এটা করার উদ্দেশ্যটাই হচ্ছে যে আসলে আমরা আন্তর্জাতিক খেলাটা আমাদের এখানে আনতে পারবো কিনা, নাম্বার ওয়ান। আমরা বাইরে গিয়ে খেলার মতো মেন্টালিটি আমাদের প্লেয়ারদের মধ্যে তৈরি করতে পারবো কিনা। সামনে আসছে টি-20 টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে বিদেশি রাখার পক্ষে নন বিসিবি বস। নেক্সট স্টেজটা হচ্ছে আমরা একটা টি-20 করতে চাচ্ছি। এটা 5টা টিমের হবে, 5টা টিমের করতে চাচ্ছি এবং এগুলো সবগুলো লোকাল প্লেয়ারদের নিয়ে। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা সব লোকাল প্লেয়ার্স। সাকিব, আমি যতটুকু লাস্ট ওর সাথে আমার যেটা কথা হচ্ছে, 10 তারিখের দিকেই চলে আসছে। টুর্নামেন্টের আগে তো বটেই, এটা আরও আগেও হতে পারে, মানে লেটেস্ট ছিল। তখন আমরা বলেছিলাম কবে শুরু হবে, 15-20 তারিখের দিকে। তো ও 1 সপ্তাহ বা 10 দিন আগে অবশ্যই আসবে এবং ও আমাদের এই টুর্নামেন্টে খেলবে, সেই ব্যাপারটা সে নিশ্চিত করেছে এবং ও এসে আমাদের এখানে সকলের সাথেই প্র্যাকটিস করতে পারবে। টুর্নামেন্ট ফ্র্যাঞ্চাইজি হোক আর বিসিবির আয়োজনেই হোক, থাকবে স্পন্সর, নিশ্চিত করেছে বোর্ড প্রধান। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। গণমাধ্যম এখন যে কোনো সময়ের চেয়ে স্বাধীন, দুর্নীতিকে ধামাচাপা দেয় না সরকার, দাবি প্রধানমন্ত্রী। ডিআরইউর রজত জয়ন্তী। গণমাধ্যমের কণ্ঠরোধ করছে সরকার, তাদের ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার নির্বাচন কমিশন, মির্জা ফখরুলের অভিযোগ। দেশে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ, নির্দেশনা মন্ত্রিসভার। করোনা রোধে স্পেনে কারফিউ জারি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।